Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট 15 নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো ইন্টারভিউ প্রিপারেশনের যে সমস্ত বিষয়গুলি তোমাদের প্রয়োজন তার ম্যাক্সিমামই কিন্তু আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই তাদের একবার বলবো ইন্টারভিউ প্লেলিস্ট তোমরা অবশ্যই ভিজিট করে এসো। HPRC হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলে এসেছি। তো সেই বিষয়টিও তোমরা কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, কিভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সম্পূর্ণ পিডিএফটি কিন্তু ফ্রিতে পাবে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু আলাদা রকম টপিক। আমরা সবসময় বলেছি আমাদের চ্যানেলের প্রিপারেশান যারা ফলো করো তারা অবশ্যই জানো যে স্পেশালিটি বা ইউনিক জিনিসটা রাখতে হবে। যে এখানে একটি প্রশ্ন যে আপনি দুজন ভারতীয় গণিতজ্ঞ, দুজন বিজ্ঞানী, দুজন সাহিত্যিক, দুজন আধুনিক কবি, দুজন দার্শনিক, দুজন মনীষীর নাম করো। তো সেক্ষেত্রে অনেকে যা মনে আসে তাই একটা করে বলে দিলাম, কিন্তু এতে কিন্তু বিপদটি বাড়বে। ওই প্রশ্নটি কিন্তু তোমার জন্য শুধু শেষ নয়, তোমার জন্য কিন্তু আরও প্রশ্ন পরে ওয়েট করছে, সেটা কিন্তু তুমি তখন হার মেনে যেতে হবে তোমাকে। সেই জন্য কিছু টেকনিক্যাল প্রসেস এই ভিডিওতে তোমাদের শেখানো হবে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো প্রথমে আজকের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা একটি কিউআর কোড রয়েছে আমাদের, সেই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি কিউআর কোডটি তোমাদের সামনে একবার দেখানোর চেষ্টা করছি। তো চলে যাই বিস্তারিত আপডেটে। যে প্রথম যে প্রশ্নটি রয়েছে ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, SCERT এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো SCERTর যে পুরো নাম সেটি কি? সেটি রয়েছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভেরি গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু SCERT, এর সাথে কিন্তু একটি বিষয় চলে আসে NCERT। তো NCERT ফুল ফর্ম কি তোমরা জানলে কমেন্ট করো। এছাড়া আরেকটি ভেরি গুরুত্বপূর্ণ বিষয় SBCC এবং BCC এবং DBT এই তিনটের পুরো নাম কি তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে জানাও। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটে, যদি তোমরা না জানো আমি পরবর্তী ভিডিওতে বিষয়টি জানিয়ে দেবো। তো DPSCর তো এই SCERT এটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1988 সালে। ডিপিএসসির ফুল ফর্ম কি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো ডিপিএসসির ফুল ফর্ম রয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো এটি কিন্তু 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকটি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পক্সো আইন। এই তিনটি যদি তোমরা না জানো তাহলে ইন্টারভিউ দিতেই যেও না, এত বড় কথা আমি বলে দিলাম। যে এমনই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন যে তিনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। পক্সো আইন কি? তো পক্সো আইন রয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। তো এই আইনটি চালু হয়েছিল কত সালে? 2012 সালে। তো ভেরি গুরুত্বপূর্ণ একটি আইন পক্সো আইন। তো কোন কোন আর্টিকেল এই আইনের আওতায় রয়েছে তোমরা জানলে কমেন্ট করো। পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আমাদের যে আইন অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে আইন সেই ভিডিওতে কিন্তু সমস্ত যে আর্টিকেলগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা ইন্টারভিউ প্লেলিস্ট খুঁজলে পেয়ে যাবে। তো চলে যায় পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী করা যেতে পারে? তো এটি অনেকবারই করানো হয়েছে তোমাদের। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। তো বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আর যে সহপাঠক্রমিক কার্যাবলী করা যেতে পারে সেগুলি বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি নির্মল বিদ্যালয় মিশন কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। বিভিন্ন হাতের কাজ করা, তোমাদের যে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশনের সাথে কিন্তু ওয়ার্ক এডুকেশন একটি থাকে, তো সেখানে কিন্তু অলরেডি এই বিষয়টি নিয়ে চর্চা হয়। তো এটিও কিন্তু সাথে সাথে করা যেতে পারে পড়াশোনার পাশাপাশি। ছড়ালেখা প্রতিযোগিতা, বিভিন্ন মনীষীদের জন্মদিন, বিভিন্ন কর্মসূচি পালন, বসে আঁকো প্রতিযোগিতা, এগুলি কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীগুলো কিন্তু করা যেতে পারে। তো ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের মোট 3টি পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। 3টে পিডিএফে প্রথম পিডিএফের যে বিশেষত্ব, আমি সমস্ত বিষয় তো আছেই, তো বিশেষত্ব যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে ভয় ভীতি, এর জন্য প্রত্যেকেই হতাশগ্রস্ত হয়ে পড়ে। তো এর জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশন যেটি সাজেস্ট করা আছে PDF 1-এ, যেগুলি তোমাদের ইন্টারভিউয়ে বিশেষভাবে উপকার হতে পারে। তো সেটি কিন্তু PDF 1-এ শেয়ার করা রয়েছে, PDF 2-তে তোমরা দেখতে পাচ্ছ, এবং PDF 3-তে কিন্তু প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করা রয়েছে। 3টি পিডিএফ মিলে মোট 480টি পেজ রয়েছে। আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না। যারা ফ্রি পিডিএফ নিতে ইচ্ছুক ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ফ্রি পিডিএফটি তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। যারা 3টি পেইড পিডিএফ নিতে ইচ্ছুক ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের সম্পূর্ণ পেইড পিডিএফের ডিটেলসটি পাঠিয়ে দেওয়া হবে। তো পরবর্তী প্রশ্ন, আপনি দুজন ভারতীয় গণিতজ্ঞ, দুজন বিজ্ঞানী, দুজন সাহিত্যিক, দুজন আধুনিক কবি এবং দুজন মনীষীর নাম করো। দেখো প্রশ্নটি কিন্তু ভেরি ইজি। তোমরা অনেকেই বলতে পারো
যে আমি তো এর উত্তর দিতে পারবো। তো এখানে টেকনিকটা কি অ্যাপ্লাই হয়েছে, তো এখানে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে দুজন গণিতজ্ঞের নাম বলো। আমি সহজে চলে যাই যে দুজন সাহিত্যিকের নাম যদি আমি জিজ্ঞাসা করি যে দুজন সাহিত্যিকের নাম, তো এক্ষেত্রে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার আমি বলেছি। আধুনিক কবি রয়েছে কার্তিক ঘোষ, বিনয় মজুমদার। তাহলে এই যে তারপর দুজন দার্শনিকের মধ্যে রয়েছে রুশো এবং অগাস্ট কোত। তাহলে এই যে জিনিসগুলো মনীষীদের মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। তো দেখো এখানে বিনয় মজুমদারের নাম হঠাৎ টেনে আনার আমার কি প্রয়োজন ছিল, আমি তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও বলতে পারতাম। তো এখানে দেখো একটি বিষয় কি, এই বিনয় মজুমদারের একটি টপিক অর্থাৎ তোমাদের কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 2তে রয়েছে, কি রয়েছে, আমার বাড়ির কাছে। তাহলে এই আমার বাড়ির কাছেটাকে কিন্তু আমি ডেমো হিসাবে তোমাদের তুলে ধরার কথা বলেছি, যাতে ভালো গুড স্কোরিং করা যাবে কিন্তু এই বিষয়টি থেকে, আগের ভিডিওতে শেয়ার করা আছে। তো এখানে এই আধুনিক কবির মধ্যে যখন আমি বিনয় মজুমদারের নাম তোমাকে যখন জিজ্ঞাসা করা হলো যে একজন আধুনিক কবির নাম বলুন তো, তাহলে তুমি বলে দিলে যে বিনয় মজুমদার। তাহলে এতে উপকারটা কী হচ্ছে আর অপকারটা কী হচ্ছে সেটি আমি একটু বুঝিয়ে দিই, মানে কেন আমি এটি নিয়ে একটু তোমাদের সাথে টাইম পাস করছি, যাতে বিষয়টি আসলে বুঝতে পারো যে বিনয় মজুমদার নামটি কেন বলবো। তো আমার বাড়ির কাছে ওটি নিয়ে কিন্তু তুমি ডেমো দেবে, সুতরাং সেই বিষয়টি সম্পর্কে তুমি এমনি তো নলেজ রাখছো, অবশ্যই রাখছো। এইবার এই বিনয় মজুমদার যেহেতু একজন আধুনিক কবি, সুতরাং এখানেও তাকে কমনলি বলতে পারছো। যেহেতু সেই বিষয়টিকে তুমি ডেমো দিচ্ছ, সুতরাং তার কবি পরিচিতি সম্পর্কে তোমার ক্লিয়ার নলেজ রাখা প্রয়োজন। তাহলে ক্লিয়ার নলেজ কিন্তু অলরেডি রাখছো। তাহলে তুমি কতটা জায়গায় কভার দিতে পারলে, এক ডেমো থেকেও পারলে। তোমাকে যদি আধুনিক কবি বিনয় মজুমদারের পরে তোমাকে জিজ্ঞাসা করলো, সেটিও উত্তর দিতে পারলে। যদি জিজ্ঞাসা করে ওনার লেখা কোনো কবিতা বা কিছু প্রাথমিক বিদ্যালয়ে কি পড়ানো হয়, এরকম ধরনের প্রশ্ন যদি করে যে আধুনিক কবি, তুমি একটা নাম বললে যে ধরুন বিনয় মজুমদার, তাহলে তখন জিজ্ঞাসা করলো যে এই যে কবির নাম বললেন, এনার লেখা কি কোনো কবিতা আছে প্রাথমিক বিদ্যালয়ের কোনো বইতে, তখন সাথে সাথে সেটি বলে দিতে পারো। তাহলে কী হবে, তুমি কিন্তু ইন্টারভিউকে ড্রাইভ করছো, মানে ইন্টারভিউয়ের যে পরবর্তী ক্রস কোশ্চেন কিন্তু তুমি রেডি করে দিচ্ছ, এবং সেটি তো তোমার জানা। সুতরাং ইন্টারভিউতে প্রশ্নের উত্তর না পারার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তোমার কমন জায়গা থেকে ইন্টারভিউ রুমে কিন্তু তুমি ঘোরাচ্ছ, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হওয়ার চান্স থাকবে। তাহলে এইটি হচ্ছে টেকনিক। কার্তিক ঘোষ, এটি কিন্তু রয়েছে ক্লাস 3তে রয়েছে, জুঁই ফুলের রুমাল, গাছ বসাবো, সেম একই বিষয়। তাহলে সেটি যখন তুমি গাছ বসাবো তুমি ডেমো দিতে পারো, আমি আগেই বলেছি গাছ বসাবো। এবং যদি গল্পের দিকে বলে তাহলে কিন্তু জুঁই ফুলের রুমাল বলতে পারো। তাহলে এই যে জুঁই ফুলের রুমাল বা গাছ বসাবো, এটি যখন তুমি ডেমো করছো তখন কার্তিক ঘোষও তুমি রেডি করছো, তাহলে একই সাথে দুটো বিষয় কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু এই বিষয়গুলিকে সিলেক্ট করা হয়েছে। দুজন সাহিত্যিক, একই বিষয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমাকে পড়তে হচ্ছে, বিনয় মজুমদার একই বিষয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কোথায় তোমার পড়তে হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল সং রয়েছে সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়তে হচ্ছে, যেটি তুমি স্বাস্থ্য শারীর শিক্ষা বইতে পেয়ে যাচ্ছ। তো এই যে বিষয়, তো এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রাখতে হবে। দুজন বিজ্ঞানী, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, এনাদের সম্পর্কে একটু জানতে হবে। গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন, একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল হার্ডি রামানুজন সংখ্যা বলতে কি বোঝেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু নজর থাকে এই বিষয়গুলিতে। তাহলে শ্রীনিবাস রামানুজন যখন নাম বললে তখন কিন্তু জিজ্ঞাসা করলো যে হার্ডি রামানুজন সংখ্যাটি কি জানেন, তুমি তো টপ করে উত্তরটি দিয়ে দিলে। আসলে তোমার সেটিং করা পথেই তো ইন্টারভিউয়াররা তোমাকে জিজ্ঞাসা করলো, তাহলে ইন্টারভিউর উত্তর কিন্তু তুমি দিতে পারলে। তখন ইন্টারভিউয়ার ভাববে যে বাহ, স্টুডেন্টটি তো খুব ভালো জানে, কারণ গণিতজ্ঞের নাম বলে হার্ডি রামানুজন সংখ্যা সে বলে দিল, কিন্তু সে তোমার দেখানো পথেই কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো। এটি হচ্ছে টেকনিক। তো চন্দ্রশেখর, আর্যভট্ট, এরকম মোটামুটি নাম, দু একটি নাম কিন্তু তোমরা রেডি রাখবে। দুজন দার্শনিকের নাম রুশো, অগাস্ট কোত। তাহলে ডিএলএড ট্রেনিং করেছো কিন্তু রুশোর নাম জানো না, অগাস্ট কোথের নাম জানো না, এটি হতেই পারে না। তো এটি সম্পর্কে অবশ্যই জানো, তো সেটি তুমি রিপ্রেজেন্ট করে দেবে। শুধু এগুলি বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের কাছে যদি আরও স্পেশাল কোনো অল্টারনেট থাকে যে সেটি তোমার কাছে ভালো মনে হয়, তাহলে নিশ্চয়ই সেটিকেও বলতে পারো। শুধু এই নামগুলোই যে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দুজন মনীষী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাদ দিয়ে তুমি ইন্টারভিউতে যেতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে না জেনে ইন্টারভিউ দিতে যেতে পারবে? স্বামী বিবেকানন্দ সম্পর্কে না জেনে ইন্টারভিউ দিতে যেতে পারবে? তাহলে তুমি যদি এখানে মনীষীর নামে অন্য কারোর নাম তুলে দাও, তাহলে কি তোমার এরিয়া কিন্তু বেড়ে যাচ্ছে, প্রশ্ন করার এরিয়া বেড়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক আমি তো এটা জানছি, সুতরাং এটি আমার বলতে অসুবিধা নেই, যে কোনো প্রশ্ন করলে আমি পারবো। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই, স্বামী বিবেকানন্দ বললেও তাই। তাহলে এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করো, নাহলে কিন্তু ইন্টারভিউ কখনোই ভালো হবে না। কারণ ইন্টারভিউর কোনো লিমিটেড সিলেবাস বা কিছু বলে কিছু হয় না, একটা সেন্টেন্সের পিছু অন্যান্য প্রশ্নগুলো কিন্তু উপস্থিত থাকে। তো এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। যারা এই বিষয়গুলিকে খেয়াল রাখবে তাদের ইন্টারভিউ ভালো হবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।